বান্দি কামটা কি করলো? চাঁদরে ইগনোর করলো। ওটা সারা জন্মের মতো খাঁচায় বন্দি করতে হইবে দেখতেছি। আনন্দী রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অভি তাকে অনুসরণ করেনি তখনও। সন্দেহ হয় আনন্দীর। কিছুটা অনুসন্ধানী মন নিয়ে হুড়তোলা রিক্সার ছোট ফাঁকা স্থান দিয়ে যখনই পেছনে তাকায় সে দেখে বেশ কয়েকটা বাইক তার দিকে তেড়ে আসছে। অভিদের তো এতগুলো বাইক নেই, ওদের 4টা বাইক। তাহলে এতগুলো বাইক কার? আনন্দী কিছু একটা ভাবতে যাবে, তার আগে ভিড়ের মধ্যে থেকে অভিকে বাইক নিয়ে আসতে দেখে, হাতে একটা মোটা হকি স্টিক, যেটা দেখার পর থেকে ভাই চুপসে যায় আনন্দী। কিন্তু সে আজ পণ করে নিয়েছে, যত বাধায় আসুক না কেন অভির প্রতিদিনের অন্যায় আর নয়। আনন্দী মন শক্ত করে একটু সাহস সঞ্চয় করছিল, ঠিক তখনই নির্বিশেষে তার পুরো রিক্সা বাইকে ঘিরে ফেলে। বিশাল বড় রাস্তাটির মাঝে রিক্সাকে মাঝে রেখে তার চারপাশে গোল গোল করে গাড়ি ঘুরতে থাকে। ভয়ে কম্পিত হয়ে প্রায় কাঁদো কাঁদো হয়ে যায় বেচারা বড় বয়স্ক রিক্সাওয়ালা মামা। আনন্দী তখন ঘাপটি মেরে বসে আছে। অভি বাইক থামিয়ে হকি স্টিক নিয়ে সোজা রিক্সার সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর হকি স্টিক দিয়ে রিক্সার সামনের কয়েকটি বাড়ি মারে। বাড়ির চোটে সামনে থাকা গ্লাস দুটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ভয়ে ব্যাগ দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে আনন্দী। অভি ইশারা করতেই রিক্সাওয়ালা নিচে নেমে পড়ে। জনশূন্য রাস্তায় একটা কুকুরও ছিল না যে আনন্দীকে সাহায্য করবে। নিজের শক্তি প্রয়োগ করে আনন্দীর হাতে থাকা ব্যাগটি এক টানে দিয়ে নিজের দখলে নিয়ে নেয় অভি। কর্কশ ভেবে বলে, কিরে বান্দি, আমার চোখে পড়ে না তোর? আমার ব্যাগ দিন। দিতাম না। অভি ব্যাগ দিন। আনন্দী ঝাঁঝালো কথাগুলো শুনে অভির তার একপাশে বসে পড়ে, শক্ত করে ধরে আনন্দীর কোমল কোমল গালটি শক্ত করে চেপে ধরে। বান্দির বয়স যত না, তেজ তত বেশি। বাইর করতেছি তোর তেজ। মুহূর্তের মধ্যেই আনন্দীর ওষ্ঠ জোগালে নিজের ওষ্ঠ চেপে ধরে অভি। অনেকটা রাফলি আনন্দীকে কিস করতে থাকে সে। অভির সাথে না পেরে উঠতে পেরে ঠোঁট খুব জোরে কামড়ে বসে আনন্দী। আহ, বান্দি মানুষ না, কি সাপ! আনন্দে কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। সে মুখোভাবর থেকে থুতু বের করে অভির মুখে ছুঁড়ে মারে। তারপর নিজের ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আনন্দীর এহেন কাণ্ডে মেজাজ বিগড়ে যায় অভি। চোখ বন্ধ করেই বলে, বহুত বাড়ছস তুই শখের বেটি, তো ডানা আমি কাটবো মেয়ে। দৌড়াতে দৌড়াতে খানিকটা ফাঁকা রাস্তায় বাড়ি পৌঁছতে সক্ষম হয় আনন্দী। প্রায় তার প্রাণ যায় যে অবস্থা, কিন্তু বাড়ির সামনে পাড়াতেই থমকে যায় আনন্দী। পুরো উঠানে মানুষে ভর্তি, অচেনা রাগে ফুঁসতে থাকা মুখগুলি একসাথে জড়ো হয়েছে। চারপাশে চিৎকার, গালাগালি আর ভাঙচুরের শব্দে যেন বাতাসটা ভারী হয়ে আসে। সদর দরজার পাশে ভাঙা ফুলদানি, উল্টে থাকা চেয়ার, সবকিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগেও সেখানে একটা স্বাভাবিক সংসার ছিল, এখন আর সেটার একদম তছনছ। হঠাৎই ভিড়ের মাঝখান থেকে চিৎকার ভেসে আসে। কয়েকজন মিলে তার বাবাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। বাবার মুখে অসহায়তা, চোখে ভয় আর লজ্জার মিশ্র ছাপ, কিন্তু সেই চোখে আনন্দীকে দেখে যেন এক মুহূর্তের জন্য থেমে যায় সব। ছাড়ুন, আমার স্বামীকে ছাড়ুন। মায়ের কান্না ভেজে গলা কাঁপতে কাঁপতে উঠে আসে। তিনি ছুটে গিয়ে তাদের আটকাতে চান, হাত ধরে টানেন, কিন্তু শক্ত হাতগুলো তাকে ঠেলে সরিয়ে দেয়। তিনি মাটিতে পড়ে যায়, তবুও হাল ছাড়েন না। এবারও উঠে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়েন। এদিকে সব কিছু দেখে যেন স্তব্ধ হয়ে যায় আনন্দী। তারপর হঠাৎই ছুটে যায় সে, ভিড়ের মধ্যে ঢুকে বাবার দিকে হাত বাড়ায়, বাবা! কিন্তু তার সেই কণ্ঠ হট্টগোলের মাঝে হারিয়ে যায়। কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কেউ গালাগালি করে। চারিদিকে শুধু চিৎকার, ধাক্কাধাক্কির বিশৃঙ্খলা। মুহূর্তে পুরো পরিবেশটা এক ভয়ঙ্কর দৃষ্টিতে পরিণত হয়। একটা পরিবার অসহায় দাঁড়িয়ে আছে, তার চারপাশে শুধু রাগ, ক্ষোভ আর নির্মমতা। আনন্দী আবারও ছুটে যায়, চোখে একরাশ ভয় আর জেদ মিশেছিল। ভিড় ঠেলে বাবার কাছে পৌঁছাতে গিয়েও আবারও ধাক্কা খায় সে। শরীরটা ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে পড়ে। মুহূর্তের জন্য মনে হয় এবার আর বাঁচবে না। ঠিক তখনই একটা শক্ত হাত, দীর্ণ হাত তার কবজি টেনে ধরে, টান দিয়ে নিজের দিকে টেনে নেয়। আনন্দে নিঃশ্বাস আটকে আসে। কাঁপা কাঁপা চোখে পেছনে ফিরে তাকায় সে। অভি তাকে ধরে রেখেছে। তার চোখ দুটো আজ অন্যরকম ঠান্ডা, চল শক্ত করে দাঁড়িয়ে আছে সে, যেন এতক্ষণ সব কিছু এক মুহূর্তে তার সহ্যের সীমা পেরিয়ে গেছে। আনন্দীকে নিজে পেছনে সরিয়ে নিয়ে অভি সামনে এগিয়ে আসে। তারপর হঠাৎ করে বজ্রের মতো গর্জে ওঠে,
বাইনচোদ্রা, লেডিস আছে চোখে নাই? ধাক্কা দেয় কোন শর্মে? তার কণ্ঠে এমন এক দৃঢ়তা আর কৃতিত্ব ছিল যে মুহূর্তে চারপাশে হট্টগোল থেমে যায়। ভিড়ের লোকগুলো একে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ এই মুখটা তাদের অচেনা না। অভি এখানে নতুন কেউ না। এই এলাকার মানুষ জানে সে কে, তার নাম, তার পরিচয় আর তার ক্ষমতা। কিছুক্ষণ আগেও তারা তাণ্ডব চালাচ্ছিল, তারাই এখন একটু একটু করে পিছিয়ে যায়। কারো চোখে দ্বিধা, কারো চোখে ভয়। অভি ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, তার দৃষ্টি সোজা সেই লোকগুলোর দিকে যারা এখনও আনন্দের বাবাকে ধরে রেখেছে। শেখ পরিবারে যত দেনা আছে আজকে আমি মেটাবো, কিন্তু বিনিময়ে সাদা কাগজে সই করতে হবে তোদের। সাদা কাগজে সই করতে হবে, এটা শুনে বেঁকে বসে আজমাল শেখ। এই যুগে সাদা কাগজে কে স্বাক্ষর করে? কিন্তু চারপাশের হট্টগোল এবং লোকলজ্জার ভয়ে সাইন করে দেয় তারা। আনন্দীও সাইন করতে বাধ্য হয়। এভাবে কিছু সাদা কাগজ এবং কিছু লেখা কাগজে তাড়াতাড়ি করে সাইন করতে বাধ্য হয় তারা। যেখানে পুরো বিষয়টা ছিল অভি সাজানো, সেখানে সে আবার এসেছিল তাদের রক্ষা করতে। মানুষ বড়ই বিচিত্র প্রাণী, নিজে তাদের বিপদে ঠেলে দিয়ে আবারও নিজেই অপকারের হাত বাড়িয়ে দেয়। পেপারে সাইন করিয়ে জনসম্মুখে অভি বলে, আজ থেকে শেখ পরিবার আমার কেনা। ভরা জনসম্মুখে অভির মুখে এমন কথা শুনে বিচলিত হয়ে পড়ে আনন্দী। এই যুগে মানুষ কেনা বেচা হয়? তাছাড়া তার বাবাকে 1 লাখ টাকার দেনাতে ফাঁসানো ব্যক্তিটি অভি নিজেই। তাহলে সে এমন নাটক করছে কেন? হয়তো তার মাথায় চলছে অন্য কিছু। ভিড়ের মাঝে লোকেদের চিনে আনন্দীর কাছাকাছি দাঁড়িয়ে তার কানে অভি বলে, আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, লিখেছেন কায়নাত খান কবিতা, পর্ব 9।